সোহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমরা এখন তোমরা 20 নভেম্বরে পড়েছি। আগামীকাল আমাদের সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনী দিবসে এটা 21 নভেম্বর থেকে বাংলাদেশে পালন করে আসে আমরা জাতীয়ভাবে। আমাদের বিষয় সশস্ত্র বাহিনী দিবস না, আমাদের বিষয় হলো আমরা আজকে ঠিক করেছি যে মানবাধিকার রক্ষায় সেনাবাহিনী। মূলত মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর নাম আছে কারণ জাতিসংঘ পিস কিপিংয়ে এখনও পর্যন্ত তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী। আমি জানি না আমাদের বিশেষজ্ঞদের সাথে আলোচনার সময় হয়তো বা আরও স্পেসিফিক জানা যাবে। আমাদের আজকের বিষয় মানবাধিকার রক্ষার সেনাবাহিনী, সেটি বিশ্বের বিভিন্ন স্থানে যেমন তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশের যে পার্বত্য এলাকা, সেই এলাকাগুলোতে আমরা দেখছি যে এই 5ই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পর এক ধরনের অস্থিরতা বলা যাবে না, আমি আসলে এটাকে অস্থিরতা বললে একটু পাশ কাটিয়ে যাওয়া যায়, অনেকটা সন্ত্রাসী তৎপরতা বেড়েছে, চাঁদাবাজি বেড়েছে। আমরা যেটা শুনলাম যে চাঁদাবাজিরও একটা রেট থাকে, সেই রেট যেখানে 100 টাকা ছিল সেখানে সেটি 500 টাকা হয়ে গেছে। আমরা এই বিষয়গুলোতে আনবো এবং আমরা যে এই বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বাক্য আমি বলি, পাহাড়ের সন্ত্রাসী তৎপরতা বাড়ছে এবং সেনাবাহিনী কেন লক্ষ্যবস্তু। এবং কয়েকদিন আগে তো একটি ভুয়া ধর্ষণের ঘটনা ছড়িয়ে দিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি করা হলো। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন এই বিষয়ে আলোচনার জন্য নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল জহুরুল আহসান, আপনাকে স্বাগত জানাই। এবং রয়েছেন মানবাধিকার খবরের নির্বাহী সম্পাদক HM ফারুক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শিরোনাম দেখে আলোচনা শুরু করব। গণ অভ্যুত্থান থেকে গণতন্ত্র অভিযাত্রা হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর, বললেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব বাহিনীর সহযোগিতা প্রত্যাশা। দেশের রাজনৈতিক বাস্তবতা অমসৃণ, বাস্তবতা মেনে নির্বাচনের প্রস্তুতি জানালেন সিইসি। রাজনৈতিক বাস্তবতার হিটওয়েভটা আমাকে ফিল করতে হয়, এটা খুব মসৃণ বাস্তবতা না, এবং সামাজিক বাস্তবতাও সেরকম। এগুলা বিবেচনায় নিয়ে কিন্তু আমাদেরকে আগাতে হচ্ছে। আইন জারির পর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত। বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণের অপচেষ্টা চলছে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। নির্বাচনে হবে গণতান্ত্রিক মোর্চা। শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিবি পরিচয়ে সাংবাদিক তুলে নেয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস। এবং নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান। একটি বিষয় নিয়ে আমরা কিছুটা আলোচনা করব, যদিও এই বিষয়ে এখনও খুব পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। সেটি হলো যে শেষ পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের, খলিলুর রহমান এবং অজিত দোভাল বৈঠক হয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনার যে অবস্থান ভারতে এবং বিভিন্ন সময় যে তার সব ধরনের মানে তাকে যে সিকিউরিটি দেওয়া, সে কীভাবে থাকবে না থাকবে এবং তার যে কর্মকাণ্ড ঠিক করে দেয়, এই জায়গাটিতে অজিত দোভালের বিষয়ে আলোচনা হয় এবং অজিত দোভালের সাথে পরামর্শ করেই আমরা যতটুকু জানি সেখানে নেওয়া হয়। সেই অজিত দোভালের সাথে শেষ পর্যন্ত ওই আমি দুঃখিত, তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে এই প্রথম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা সেখানে গেলেন। এটি নিয়ে আমরা একটু আলোচনা যাব। আমি HM ফারুক আপনার কাছে আসতে চাই। সেটি হলো যে আমরা শেখ হাসিনার রায় নিয়ে হয়তোবা একদম শেষ দিকে আর একটু আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমি এই পাহাড়ের বিষয়টি আনতে চাই। যে আমি প্রশ্ন না করে বলুন যে আমি জানতে চাই যে পাহাড়ে ঠিক এখন কি পরিস্থিতিটা, কি মানে কি এমন পরিবর্তন হয়েছে। আমরা একটা ঘটনা তো দেখলামই, যে একটি ধর্ষণের ভুয়া খবর ছড়িয়ে দিয়ে এক ধরনের আনরেস্ট করা হলো, কিন্তু পরে সেটি কিন্তু ধোপে টিকেনি। সেখানকার পাহাড়ি জনগণও সেটাকে গ্রহণ করেনি,
বাঙালি জনগণও গ্রহণ করেনি, কারণ এটি ভুয়া ছিল। কিন্তু আসলে পাহাড়ে কি সন্ত্রাসী তৎপরতা বাড়ছে, সেনাবাহিনীর উপর লক্ষ্যবস্তু বাড়ছে, এই যে এক ধরনের টেনশন বাড়ছে, এইটার একটু খোলামেলা জানতে চাই, কারণ আপনি সেখানে অনেক দিন ধরে কাজ করেন। আসলে কি ঘটছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের দর্শক এবং আমার সহ আলোচক। বিষয়টি হচ্ছে, যেটি খুব সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে একটি মিথ্যা ধর্ষণের অভিযোগকে ঘিরে পার্বত্য চট্টগ্রামকে বেশ উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে এবং সেখানে আপনার হরতাল, অবরোধ, ভাঙচুর, জ্বালাও পোড়াও, ম্যাচাকার চালানো হয়েছে এবং সেখানে খুবই নিন্দনীয় যেই বিষয়টি সেটি হচ্ছে সেনাবাহিনীর টহলের উপরে আমরা একাধিকবার হামলা হতে দেখেছি এবং পাহাড় থেকে সেনা হটাও বলে আমরা স্লোগান দিতে শুনেছি। এই বিষয়টি কিন্তু এটি যে একটি অ্যালার্ম, এটি আমাদের রাষ্ট্র বা আমাদের নীতি নির্ধারকরা কিভাবে দেখছেন, আদৌ দেখছেন কিনা, এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের যে নিরাপত্তার জন্য, আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বের নিরাপত্তার জন্য পাহাড়ে কাজ করছে। দেখুন, পার্বত্য চট্টগ্রাম 1972 সাল থেকে আপনার একটি বিচ্ছিন্নতাবাদের দিকে ধাবিত হয়েছে। 1972 সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নামে একটি সংগঠন সৃষ্টি হয়। সন্টু লারমার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা, এমএন লারমার নেতৃত্বে, এবং ঠিক এক বছরের মাথায় 1973 সালে তারা আপনার সশস্ত্র শাখা গঠন করে, যেটা কথিত শান্তি বাহিনী নামে। এই শান্তি বাহিনী সশস্ত্র কার্যক্রম চালায় এবং 1977 সালে প্রথম সেনাবাহিনীর টহলের উপরেই হামলা করে। তো এই যে হামলার ধারাবাহিকতা শুরু হলো, সেই ধারাবাহিকতা কিন্তু এখনো শেষ হয়নি। এর মধ্যে 97 সালের শান্তি চুক্তির পরে কথিত শান্তি চুক্তি, এটি আসলে শান্তি চুক্তি, কথিত শান্তি চুক্তি। কেন কথিত বলছি? চুক্তির কোথাও কিন্তু শান্তি চুক্তি কথাটি লেখা নেই। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শিরোনাম থেকে কোথাও এই চুক্তিকে শান্তি চুক্তি বলে একটি শব্দ বের করতে পারবেন না। কিন্তু এই চুক্তিকে শান্তি চুক্তি নাম দিয়ে, মুখে মুখে নাম দিয়ে, একটি নোবেলের জন্য তৎকালীন সরকার প্রধান, তখন নোবেল প্রাইজ পাওয়ার জন্য ওনারা এই চুক্তিটি করেছে। এবং এই চুক্তি, আমি একটি লাইন আপনাকে বলে যাই এখানে, অদ্ভুতভাবে জানলাম, একটি লাইন আপনাকে বলে যাই এখানে, মানে এই চুক্তিটি বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্য দলিল এবং মানবাধিকার হরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বর্তমানে 20 লক্ষ অধিবাসী আছে। এই 20 লক্ষ অধিবাসীর মধ্যে আপনার বিভিন্ন জনগোষ্ঠী আছে। এর মধ্যে বাঙালি জনগোষ্ঠী আছে প্রায় 10 লক্ষ, 7 লক্ষের মতো আছে আপনার চাকমা জনগোষ্ঠী, মানে সেকেন্ড লার্জেস্ট। এরপরে বাকি যে 3 লক্ষ থাকে সেখানে আপনার মারমা, ত্রিপুরা, বম, পাংখ, লুসাই, খিয়াং, চাক, শাক, এইরকম আপনার 14টা টোটাল জনগোষ্ঠী আছে। এই চুক্তিটি আপনার প্রথম যে 10 লক্ষ মানুষ বলছি, 50% বা অর্ধেক জনগোষ্ঠী, এদের কোনো মতামত বা এদের কোনো অংশগ্রহণ এই চুক্তির মধ্যে আপনি কোথাও পাবেন না। এই চুক্তিটি হয়েছে একদম এই জনগোষ্ঠীকে পাশ কাটিয়ে, শুধু চাকমাদেরকে নিয়ে। এমনকি শুনেছি চাকমার বাইরে যারা আছে তাদেরকেও আনা হয়নি, যদিও তাদেরকে এখানে উপজাতি বলে একটা পক্ষে নিয়ে যাওয়া হয়, কিন্তু সুযোগ সুবিধার জায়গায় জনসংহতি সমিতি এবং জনসংহতি সমিতির ম্যাক্সিমাম নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব সবই হচ্ছে একটি জনগোষ্ঠীর। তো আপনি দেখবেন এটি আমাদের সংবিধানের সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যেটিকে কথিত শান্তি চুক্তি বলে বলা হয়ে থাকে, মানুষের মুখে মুখে ছড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ, কারণ তাদের
চাওয়া ছিল বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যিনি চুক্তির পক্ষ ছিল, উনি এখনকার একটি রিলেশন নোবেল নিতে চাইবেন। কারণ আমি জুগলু হাসানের কাছেও যাব। এখন কি পরিস্থিতি? এখন হচ্ছে আপনার সেই ধারাবাহিকতাটা 97 সালের পরে হয়েছে, যেটা 97 পর্যন্ত জনসংহতি সমিতি একটি সংগঠন ছিল, আর 97 সালের পরে এই সংগঠনটি ভেঙে প্রথমে দুটি সংগঠন হয়েছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামে, এবং তারপরে এসে আপনার জনসংহতি সমিতি ভেঙে দুই গ্রুপ হয়েছে ক্ষমতার দ্বন্দ্বে। এমএন লারমার একটা অংশ সন্তু লারমা থেকে বের হয়ে তারা দুটি অংশ হয়ে গেল, জেএসএস সংস্কার নামে তারা অধিক পরিচিত। এবং ইউপিডিএফ যখন চাঁদাবাজি করছে, জেএসএস তো আছেই, ইউপিডিএফ আসার পরে তারা যখন পাহাড়ে মানে শত কোটি টাকার প্রতিষ্ঠা কত সালে? ইউপিডিএফ এর প্রতিষ্ঠা 1997 সালে। মানে কি, যেদিন কোথা থেকে, ওদের উদ্দেশ্য কি, কি নিয়ে? এটা হচ্ছে 1997 সালে যখন খাগড়াছড়ি স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অস্ত্র সমর্পণ অনুষ্ঠান হলো খাগড়াছড়ি স্টেডিয়ামে। সেদিন তারা প্রথমে ব্যানার নিয়ে তাদের উপস্থিতি জানান দিল যে তারা এই চুক্তি মানে না, তারা জনসংহতি সমিতি থেকে বের হয়ে এসে তাদের অবস্থান জানান দিল। এবং এরপরে তারা কিছুদিন পরে ইউপিডিএফ নামে সংগঠনের ঘোষণা দিল। এটি আসলে তাদেরই একটি চাল ছিল, আমি মনে করি তাদের চাল ছিল। এই কারণে তারা এখানে আমার সহ আলোচক আছেন, উনি ভালো বলতে পারবেন, কিছু ভাঙাচোরা অস্ত্র সমর্পণ করে তারা যে ওখানে তাদের যে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল, এই অস্ত্র ভাণ্ডারটা তারা কিন্তু সমর্পণ করেনি। এই অস্ত্র ভাণ্ডারের সাথে দিনকে দিন চাঁদাবাজির অর্থে তারা অনেকটা এয়ারপোর্টের চোরাচালান শুনেছি। আমি এখানে আরেকটু বলে যাই, 1/2 কেজি স্বর্ণ ধরাই দিয়ে 10 কেজি স্বর্ণ চোরাচালান করে ফেলে। আপনার ওই প্রশ্নটা যেটা ছিল, তারপরে পর্যায়ক্রমে তাদেরই 4টা সংগঠন হয়ে গেল। এবং এরপরে কিন্তু আপনার কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, কেএনএফ, তাদের আবার সশস্ত্র শাখা আছে কেএনএ, কুকি চিন ন্যাশনাল আর্মি, আর হচ্ছে মক লিবারেশন পার্টি এমএলপি। এই যে 7টি বা 6টি সশস্ত্র সংগঠন, তারা প্রতিনিয়ত ওখানে চাঁদাবাজি করছে, তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে। উস্কানি দিতে গিয়ে, তাদের এই কাজ করতে গিয়ে তাদের বাধা হচ্ছে সেনাবাহিনী। জগলুল হাসান, আমি এই চাঁদাবাজিটা কি, এটা একটু ব্যাখ্যা জানতে চাই আপনার কাছ থেকে, এক। আর 2 নম্বর হলো যে ওইখানে সেনাবাহিনীর ঠিক এই মুহূর্তে আমরা শেষ 5-7 বছরও আমরা দেখছি যে ওখানে কিন্তু সাধারণ যে চাকমা পরিবার, কুকি পরিবার বা এখানে সেনাবাহিনীর স্বাস্থ্য চিকিৎসা সেবা, তারপর বিভিন্ন ধরনের যেমন বিশুদ্ধ পানির সেবা, তারপর এই ধরনের রাস্তা তৈরি করে দেয়া, এইগুলো নিয়ে সেনাবাহিনীর সাথে খুব হৃদ্যতা দেখেছি আমি। খুব ভালো ভালো ছবি সেদিন 3-4 দিন আগেও দেখলাম যে একটা বিয়েতে সেনাবাহিনী গেল। কিন্তু তারপরেও কেন, মানে এই সংগঠনগুলো আসলে কি? এই সংগঠনগুলো কি রাজনৈতিক কোনো মতাদর্শের বা তাদের উদ্দেশ্য কি কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে বা কি আসলে? ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আপনার 2টা ভাগে এসেছে, এবং ওয়ান অফ দ্য বার্নিং ইস্যু, যেটা এখন সাম্প্রতিক সময়ে আমরা দেখছি, যেটা নিয়ে অনেক ধরনের উত্তেজনা বা রাজনীতি বা চক্রান্ত, যেগুলোই বলি আর কি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সাধারণ মানুষ সাফারার। তো আমি যেটা বলবো প্রথমে, যে আপনি যদি পার্বত্য চট্টগ্রামের এই ঘটনাগুলোকে শুধু সাম্প্রতিক কনটেক্সটে চিন্তা করেন, তাহলে কিন্তু ভুল হবে। আজকের মাইকেল চাকমা বা আমি যে সময় অপারেট করেছি কল্পনা চাকমা, বা এটা কিন্তু ধারাবাহিকভাবে একই ট্রেন্ড, এটা পার্ট অফ দ্য ট্যাকটিক্স। হ্যাঁ, তো যেটা হয়েছে যে এটা একটা লং টার্ম প্রবলেম এবং এটা একটা পলিটিক্যাল প্রবলেম, ঠিক আছে। আর যদি শুধু সেই এলাকা চিন্তা করেন এবং ডোমেস্টিক কনটেক্সটে চিন্তা করেন, তাহলেও কিন্তু আমরা ভুল যাব আর কি। কারণ এই ধরনের ডোমেস্টিক প্রবলেম এই গ্লোবাল ওয়ার্ল্ডে রিমেন্স হোস্টেস টু দ্য রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল আর গ্লোবাল পাওয়ার পলিটিক্স। তো এই জন্যে আমি একটু সময় নেই, ইফ ইউ অ্যালাউ মি, এই জায়গাটা আপনি বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রাম, 5 মিনিট সময় আছে, আমরা বিরতির আগে। আচ্ছা, ঠিক আছে, তো আই এম টেকিং দ্য ফুল লিবার্টি, থ্যাংক ইউ। তো বাংলাদেশের এই জায়গাটুকু যদি দেখেন, যে পার্বত্য চট্টগ্রাম, মায়ানমার এবং এই বেলটা, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিও স্ট্র্যাটেজিক পয়েন্ট ইন consideration to Asian and Indian ocean power politics.
আপনি এই জায়গাটায় যদি কোনো অবস্থান দখল করতে পারেন তাহলে আপনি কিন্তু এশিয়ার একদম পেটের মাঝখানে ঢুকে গেলেন, তাই না? এখানে হচ্ছে সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ান একটা ওয়েজ তৈরি করে এই জায়গাটা। এই জায়গা থেকে আপনি কুনমিংয়ে মিসাইল মারতে পারেন, শর্টেস্ট ল্যান্ড রুট টু চায়না পারবেন। তারপরে আপনি নেক্সট জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম, সো আজারবাইজান ইউক্রেন এটা হচ্ছে ইউরেনিয়াম রিচ এরিয়া, এর শর্টেস্ট ল্যান্ড রুট থ্রু আপনার আফগানিস্তান। এবং এই পয়েন্ট থেকে আপনি ইন্ডিয়ান ওশনকে কন্ট্রোল করতে পারেন, ডমিনেট করতে পারেন, পার্টিকুলারলি মালাক্কা স্টেট যেটাকে চায়নার লাইফলাইন বলা হয়। তো এখন দেখেন যে চায়নার এই এরিয়া ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওশন সেন্ট্রিক যে স্ট্র্যাটেজিক পলিসি সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট অফ ইন্ডিয়া। ওই সাইডে উত্তর কোরিয়া আছে, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। ইন্ডিয়া স্ট্র্যাটেজিক্যালি এনসার্কেলড হয়ে গেল। সো দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইন্ডিয়া। আবার চায়নাও চায় যে যেহেতু চায়না এই পয়েন্টগুলো অকুপাই করে স্ট্র্যাটেজিক এনসার্কেল করতে চায়, ইন্ডিয়াও চায় এটা থেকে বের হয়ে যেতে, তাই না? সো সে এখানে চায়নাকে একটা বেজ এস্টাবলিশ করুক বা এখানে একটা আধিপত্য বিস্তার করুক সেটা চাবে না। আবার দেখেন ইউএসএ যদি এখন তার নেক্সট রাইভাল আগামী 50 ইয়ার্সে সেটা হচ্ছে চায়না। চায়নাকে কন্ট্রোল করতে হলে তাকে কী করতে হবে? মালাক্কা স্টেটের উপর কন্ট্রোল রাখতে হবে, কারণ মালাক্কা স্টেট দিয়ে চায়নার 80% অয়েল যায়, অ্যান্ড দিস ইজ কল্ড অ্যাজ লাইফ লাইন অফ চায়না। সো এই বেল্টটাতে কিন্তু আধিপত্য বিস্তার করা বা এই যে ভারত মহাসাগর দিয়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মাঝখান দিয়ে যে চীনে যেটাকে বলে আর কি মালাক্কা স্টেট এবং ইন্ডিয়ান ওশন। কেন? এটা কিন্তু 1880 সালে এটি মহান বলে গেছেন, হুয়েভার উইল কন্ট্রোল দ্য ইন্ডিয়ান ওশন হি উইল কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইন নেক্সট সেঞ্চুরি। যেটা হচ্ছে 6টা চ্যানেল, তারপরে ইউরেনিয়াম রিচ এরিয়া বললাম, এবং আগামী শতাব্দী সিলিকন যেটা হচ্ছে হংকংয়ের দিক দিয়ে। সো এই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন, হ্যাঁ। এবং এই কমিউনিজম ফলের পরে ইউএসের এনিমি হচ্ছে চায়না, ইকোনমিক্যালি মিলিটারি, তাকে কন্ট্রোল করতে হলেও এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে চাকমারা গন্ডগোল করবে কি না করবে এটা কিন্তু ডোমেস্টিক ইস্যুর চেয়ে ওই ইস্যুগুলোর ফ্যাক্টর কিন্তু আপনাকে কনসিডারেশনে নিতে হবে। ইন্ডিয়া এখানে যদি একটা আধিপত্য বিস্তার করতে চায়, সে যদি দেখে সাম্প্রতিক বিপ্লবের ফলে এটা তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে এই মিনসগুলো দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করবে, এই সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা, ঠিক আছে? আবার ইউএসএ তাদের যে বিগার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আছে তারা যদি চিন্তা করে, তাহলে এখানে একটা গন্ডগোল বা কোনো একটা টার্মোয়েল, যেটাকে এখন নিও কলোনিয়ালিজম বলে, আপনি রবার্ট ক্লাইভের মতো যেতে পারবেন না, একটা গন্ডগোল ক্রিয়েট করে আপনাকে যেতে হবে শান্তি প্রতিষ্ঠান, খেলে দে মা করে কেটে খাই, ফলস ফ্ল্যাগ যেটাকে বলে আর কি, হ্যাঁ, এটাকে বাংলায় বলে খেলে দে মা করে কেটে খাই। তো এই গেমগুলোকে পার্ট হিসাবে এইখানে কিন্তু এই জিনিসগুলা, এই ইন্টারনাল যে প্রবলেমগুলো থাকে সেগুলো তখন ইনস্টিগেট হয়, ফুয়েলড হয়। এটা সেইটাই হয়েছে আমি যেটা মনে করি। আদারওয়াইজ ওই 90 থেকে যে একটা ধারা চলে এসেছিল হঠাৎ করে, এটা এই বিপ্লবের পরে এটা একটা ধরেন যে, বা অভ্যুত্থানের পরে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে কিন্তু এখানে একটা বিরাট একটা আমরা অস্থিরতা দেখতে পাচ্ছি। এবং কিছুদিন আগে আমরা মানবিক করিডোর নিয়ে দেখেছি, সেন্ট মার্টিনের কথা আসতে চাচ্ছিলাম যে এখন আমাকে বলেন যে রোহিঙ্গা কানেকশন আরাকান, রাখাইন এবং সেন্ট মার্টিন, ওই যেটা বললাম আপনাকে, এখানে নিজের ডমিনেশন এবং আধিপত্য বিস্তার করতে হবে ইন্ডিয়ান ওশন অ্যান্ড এশিয়ান পাওয়ার পলিটিক্স বা এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। এখানে 3টা কম্পিটিং অথরিটি হচ্ছে ইউএসএ, চায়না এবং ইন্ডিয়া। রাশিয়া এখন চলে গেছে, তার ফ্রি ট্রিটও এখান থেকে সরাই নিয়ে গেছে, কারণ ডিউ টু দেয়ার 1990 সিচুয়েশন, ফল অফ কমিউনিজম। এখন আবার রিভাইভ করছে, আবার আসে কিনা জানি না। তবে এখন কিন্তু এই 3টা দেশের মধ্যে এখানে পাওয়ার স্ট্রাগল হচ্ছে। তো এই যে চাকমা বলেন বা এটা বলেন, এই ইস্যুগুলো হচ্ছে সেগুলোর ম্যানিফেস্টেশন, হ্যাঁ। তো তারা কীভাবে এটাকে ফুয়েল করবে, কীভাবে বাংলাদেশকে তার টার্মসে আনতে যাবে, তার জন্য ব্যবহার করতে পারে। তো এগুলোর একটা আউটকাম এটা আমি মনে করি সেই হিসাবে হয়েছে। এবং আপনি যদি আমাকে নিউট্রালি বলেন, হ্যাঁ, রোহিঙ্গা প্রবলেম, হ্যাঁ, সে রিলেটেড, আপনি রিলেটেড। এখন রোহিঙ্গাকে কি চায়না বা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স বা ইউএস ইনফ্লুয়েন্সে তাদেরকে ইনস্টিগেট করা হচ্ছে, বা তাদের আবার মানবিক সাহায্যের নামে তাদের সাথে যাওয়া, এগুলো কিন্তু আপনাকে ডিটেইল অ্যানালাইসিস বা ওই ডিপ স্টেট পলিসি বা ফলস ফ্ল্যাগ সেগুলো চিন্তা করে আপনাকে বলতে হবে। এটা 5 মিনিটের মধ্যে সম্ভব না। তবে আমি এই গ্লোবাল অ্যান্ড রিজিওনাল ইস্যুগুলো ছাড়া যদি আইসোলেটলি চিন্তা করেন, দেন উইল গো রং। আমি এই চাকমা বা এই পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের সম্পর্কে বলি, আই হ্যাভ অল দ্য রেসপেক্ট। আপনি একটা সময় পাকিস্তান আমলে আপনি বাদ করেছেন, তাদের অনেক জমি পানির নিচে চলে গেছে, সো তাদেরও কিন্তু রাইট আছে। শেখ মুজিবুর রহমানের কাছে এমএন লারমা গিয়েছে, সংসদে বলছে যাও বাঙালি হয়ে যাও, হুইচ ওয়াজ এ টোটাল ডিসরেসপেক্ট টু দেয়ার কজ। বাট
এই যে জিনিসটা আসছিলেন যে চাঁদাবাজি, যখন মানুষ তার ওই পলিটিক্যাল রাইটস বা হিউম্যান রাইট যেটাই বলেন সেটার মহত্ব থেকে এটাকে একটা ব্যবসা হিসেবে চিন্তা করবে, যে আমি এই চাঁদাবাজি করে আমার যে ইকোনমিক গেইন সেটা করে নিলাম, মানুষের সমস্যাটাকে জিয়ে রেখে। কিভাবে, কিসের চাঁদাবাজি? আচ্ছা, মানে সাধারণ তারা মানুষ, কি, আপনি যেটা বলতেছেন, আমরা যে যেরকম চাঁদা দেখি যে এই যে না, গাড়ি এখানে থেকে কিন্তু চাঁদা আমি তোলে, ওই হাটের দিনগুলোতে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে টেবিল নিয়ে বসতো, হ্যাঁ, ওই যারা হাটে যাচ্ছে সবাই টাকা দিয়ে যেত, হাটে থেকে বিক্রি করবে, 2 ওয়ে চাঁদা দিত, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে সাধারণ মানুষের বিয়েতে কিন্তু আমি যাচ্ছি, ওরা কিন্তু আমাকেও দাওয়াত দিত তাদের ধর্মীয় অনুষ্ঠানে, আই হ্যাভ এনজয়েড, তাদের বিভিন্ন ট্রাইবাল বা যে অনুষ্ঠানগুলো আছে খুব মজার আমরা করতাম। কিন্তু ওই যে একটা গোষ্ঠী যারা এটাকে এক্সপ্লয়েট করে নিজেদের অর্থনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য তারা পালন করতেছে বা অর্জন করতেছে, তারা কিন্তু এটাকে ওইভাবেই প্রবলেমটাকে এক্সপ্লয়েট করবে। সাধারণ মানুষের সাথে কিন্তু মিলিটারি কোনো সমস্যা নেই। আমি নিজে দাওয়াত খেয়েছি, আমি নিজে আমাকে এসে মানে ধরেন যে তাদের এইটার সাথে দিয়ে যেত রোহিঙ্গা এবং রাখাইনের যে অস্থিরতা, এটার কানেকশন আনবো আমরা একটা ছোট্ট একটা বিরতির পরে। আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমি আপনি যেই কথাগুলো বললেন সেটির সাথেই আমি এইচএম ফারুকের কাছে পরে আসবো আপনার কাছে। এইদিকে ত্রিপুরা, মিজোরাম, এই সাইডে দক্ষিণ পূর্ব মিয়ানমারের রাখাইন মানে আরাকান, এই জায়গাগুলোর কথা বলছিলেন না আপনি, এবং যেটি আমি কানেক্ট করতে চাই যে এই পার্বত্য যে সমস্যাটা কেএনএফ হলো নতুন, তার আগের থেকে যে বিভিন্ন এখন সম্ভবত সবচেয়ে বেশি এগিয়ে আছে ইউপিডিএফ, এই যে ফারুক বলতে পারবে। এই সমস্যার সাথে কি এই রোহিঙ্গার একটি বিষয় বলি, রোহিঙ্গার সমস্যা আগে সবচেয়ে বেশি আলোচনার 1 নাম্বার ইস্যু ছিল প্রত্যর্পণ, মানে প্রত্যর্পণ, কিন্তু এখন সেই আলোচনাটা চলে গেছে নিচে। এখন রোহিঙ্গাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, কিভাবে মিটিগেট করা যায়, কিভাবে এইখানেই একটা সুন্দর জীবন যাপন করা যায়, এই আলোচনায় আসছে। এটা কিন্তু শুনতে ভালো লাগছে, কিন্তু এটা আমার দেশের জন্য আসলে কেন আমি ওকে রাখবো? আমি একটু কর্নেল জগলুল হাসান, আমি এই ব্যাখ্যাটা জানতে চাই, মানে আমি সাধারণ মানুষের জন্য খোলামেলা বুঝিয়ে বলতে। না, যে জিনিসটা বললাম আর কি, এখানে আপনাকে চিন্তা করতে হবে, এখানে রিজিওনাল অ্যান্ড গ্লোবাল পাওয়ার স্টেক হোল্ডার যারা স্ট্রাগলের সাথে জড়িত, তারা জিনিসটাকে কীভাবে চাচ্ছে। এই জন্য দেখেন প্রথম দিকে কিন্তু আমরা অনেক হিউ অ্যান্ড ক্রাই শুনেছি, তাই না, যে আপনার রোহিঙ্গা সমস্যার সমাধান, প্রত্যাবর্তন, তারপর এটা ঝিমিয়ে চলে যাবে আর কি, রোহিঙ্গারা ওই পাশে চলে যাবে, তারপরে কিন্তু এটা স্তীমিত হয়ে গিয়েছিল। আবার রিসেন্টলি এটা কিন্তু এখন বিষয়গুলোই উল্টে গেছে, যে এখন এখানেই তারা থাকুক, তাদের আরো ভালো একটু কিভাবে দেওয়া যায়, কি এইগুলো আলোচনা। এটা আমার জন্য কি হচ্ছে, আমার দেশের জন্য কি হচ্ছে, আপনাকে সেটাই চিন্তা করতে হবে যে আর দে রিয়েলি পার্ট অফ আওয়ার মানে ন্যাশনাল নট, আর আমরা প্রথমে যখন আমরা তাদের কিন্তু নেই, মানে সিটিজেন অধিকার, এবং তাদের কিন্তু ন্যাশনাল আইডি টাইডি এগুলো নেই, সো ইট ইজ অ্যাকসেপ্টেড। কিন্তু ইতিমধ্যে আমরা শুনেছি যে তারা এগুলো মানে বিভিন্নভাবে আমাদের এটা তো সমস্যা ক্রিয়েট করছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, তারপরে আপনার ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ আছে, অনেক কিছু আছে, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ আছে, বাচ্চাও হচ্ছে বাচ্চা বেশি করে হয় ওদের, এবং হচ্ছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কিন্তু তাদের লেখাপড়া এডুকেশনাল সার্টিফিকেট দিচ্ছেন না, এটা তো অধিকারের সে অথরিটি। সো একটা পপুলেশন আমাদের ভেতরে হচ্ছে যারা আনএডুকেটেড, এবং যাদের কর্মে বোমা বানাচ্ছি, মানে তারা তখন বিভিন্ন ক্রিমিনাল নেটওয়ার্কে ঢুকছে, এবং আপনি আইএসআই স্টেটের সময় কিন্তু এটা একটা পয়েন্ট ছিল, তাই না। সো একটা ভালনারেবল সেগমেন্ট বা জনগোষ্ঠী কিন্তু বিভিন্ন ক্রিমিনাল নেটওয়ার্কের সাথে জড়িত হওয়ার জন্য বা তাদের একটা রিক্রুটিং পয়েন্ট হয়ে যায়। সো এই দিক দিয়ে কিন্তু একটা বিরাট সমস্যা। আরেকটা হচ্ছে যে ফ্যাক্টরগুলো বললাম, সেটা হচ্ছে কিন্তু আপনি দেখেন যে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিতে কিন্তু এই ইয়েটাকে এশিয়ান কসোভো বলা হয়, হ্যাঁ, যে ওয়েদার ইন ফিউচার এটা আরও বেশি প্রবলেম ইরাপ্ট করে কিনা, কারণ এখানে কিন্তু একটা এই যে ত্রিপুরা, মিজোরাম যে কথাগুলো বললেন, কিন্তু 80 to 90% হচ্ছে খ্রিস্টিয়ান, এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা লাইনও বলে গিয়েছিলেন
যে একটা খ্রিস্টান রাজ্য পুরো এশিয়াতে খ্রিস্টান স্টেট নেই তো, তাই না? অনলি প্লেস যেটার ভিতরে আপনি ধরেন যে এই ধরনের একটা পসিবিলিটি ইন টার্মস অফ রিলিজিয়ন আছে, এবং ওখানে যে বিভিন্ন খ্রিস্টান মিশনারি কাজ করে তারা কিন্তু এটা ব্যাপটাইজ করে আর কি, হ্যাঁ, যে তাদের ওই বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্ম থেকে ত্রিপুরা তো হিন্দু তাদেরকে কনভার্ট করে, এবং এটা কিন্তু লং টার্ম প্রসেস, গত 50 ইয়ার্স যাবৎ করে আসতেছে। তো এইখানেও আবার কোনো একটা উদ্দেশ্য আছে কিনা সব কিছু মিলিয়ে, তো এই জিনিসগুলো চিন্তা করার ব্যাপার আছে। কাজেই ওই মাইকেল চাকমা বলেন, কল্পনা চাকমা বলেন, ব্যাট্টো সিরিজ বলেন, আইসোলেটেড কোনো ঘটনা না, এগুলো হচ্ছে পার্ট অফ এ বিগার প্ল্যান, বিগার স্ট্র্যাটেজি। এটা চিন্তা করতে হবে, এটা খুব প্রুডেন্টলি আপনাকে হ্যান্ডেল করতে হবে। এইচ.এম. ফারুক, যেটি জগলুল হাসান বললেন, আমি কয়েকটি বিষয় বললাম যে এখন আমরা আন্তর্জাতিক মহল থেকে এই প্রত্যর্পণ থেকে সরে গিয়ে আমরা তাদেরকে আরেকটু বেটার লাইফ, তাদেরকে আরেকটু এই ধরনের এক ধরনের কথা শুনছি, এবং একই সঙ্গে যে পাহাড়ের যে বিষয়, আগামীতে কিছুদিন পরে নির্বাচন রয়েছে, এই সব কিছু মিলিয়ে আপনি কি দেখছেন আপনার ভবিষ্যৎ দূরদর্শিতায় আর কি, দূরদর্শিতায় কি দেখছেন? খুব শান্ত বা স্থির থাকবে কিনা এই জায়গাটা? আসলে পাহাড়ের শান্তি এবং শান্ত থাকার যে বিষয়টা, এটি নিয়ে মন্তব্য করা অনেক কঠিন। কারণ হচ্ছে আপনি যখন পাহাড়ে যাবেন, একটি এলাকা দিয়ে আপনি যাচ্ছেন, যাওয়ার সময় দেখবেন যে সকল মানুষের সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান, খুবই আন্তরিকতা, চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে, সেখানে চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালি সকল সম্প্রদায়ের লোকজন আছে। কিন্তু 1-2 ঘন্টা পরে ফিরে আসার সময় আপনি যে দুপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে এমন দেখবেন না, এই গ্যারান্টি আপনাকে 2 ঘন্টা আগেও দেওয়া সম্ভব নয়। যাই হোক, তো আসলে কেন এমন? পাহাড়ের এবং আমাদের যে ওই টেরিটরিটা বৃহত্তর চট্টগ্রাম, শুধু তো 3 জেলা নয়, এখানে কিন্তু কক্সবাজার এবং চট্টগ্রামের একটা অংশ, প্রধানত 2টি জেলা ছিল, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম, পরে ভেঙে 2টো জেলা ছিল, 2টো জেলাও ছিল না, একটি জেলাই ছিল, চট্টগ্রাম জেলাই ছিল। তারপর সেটা ভেঙে হয় হলো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম করেছে, পরে 5টা হয়েছে, পরে 5টা হয়েছে। এখন এই যে দূরদর্শী চিন্তা করে তারা জেলা ভেঙেছে, ওইটা অঞ্চল আলাদা করে দিয়েছে, ওইটাকে ঘিরে এখন মনে করেন পার্বত্য চট্টগ্রামে, আপনাকে একটি তথ্য দেই, এটি হয়তো আপনি জানেন সাংবাদিকতার সুবাদে, এটি দোষেরও কিছু নয়, আবার আশঙ্কা করা যাবে না তাও বলা যায় না। 1000-এর উপরে খ্রিস্টান গির্জা আছে পার্বত্য চট্টগ্রামে। তাহলে 1000-এর উপরে গির্জা আছে মানে আপনি ওখানে এই গির্জাগুলো ব্যবহার করার মতন ওই ধর্মের অনুসারীও আছে, কিন্তু চাকমারা কিন্তু না, কিন্তু আপনি না, আপনি এই জায়গাটাই তো আমি আপনাকে বলতে চাচ্ছি, একমাত্র আমাদের দেশের গারোরা খ্রিস্টান না। আমি আপনাকে বলি, এখনকার চিত্রটা বলি, এখনকার চিত্রটা বলি। আপনি আমার কাছে কপি আছে, আপনি দেখবেন যে খ্রিস্টান অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলা, বান্দরবান জেলা, সভাপতিকে হয়তো ধরেন সাম বরেন্দ্র ত্রিপুরা, সভাপতিকে হয়তো বলরাম চাকমা, হয়তো সেক্রেটারিকে থোয়াইচিং মারমা। মানে হচ্ছে সে ত্রিপুরায় আছে, মারমাই আছে, চাকমাই আছে, কিন্তু তার ধর্ম চেঞ্জ হয়ে গিয়েছে। ধর্ম কি? সে খ্রিস্টান হয়েছে। যার কারণে ওখানে এই খ্রিস্টানদের ধর্ম পালন করার জন্য, তা তো ধর্মের স্বাধীনতা আছে, প্রত্যেক মানুষেরই আছে। ধর্ম যেহেতু সে কনভার্ট হয়েছে, সেটার জন্য তার জন্য গির্জা স্থাপন করা হয়েছে, 1000-এর উপরে গির্জা আছে। এখন আপনার রোহিঙ্গা যে ইস্যুটি বলছেন, দেখুন রোহিঙ্গা ইস্যুটি আমাদের সাথে, এই ভূখণ্ডের সাথে শত বছরের আপনার একটা জটিলতা আছে। কিভাবে? 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন কিন্তু এই রোহিঙ্গাদের যে আরাকান রাজ্য, তারা কিন্তু চেয়েছিল মুসলিম অধ্যুষিত বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের সাথে থাকার জন্য, ত্রিপুরা চেয়েছিল বাংলাদেশের সাথে থাকার জন্য। তো না হওয়ার কারণে তারা কিন্তু বার্মার, বা এখনকার যে মিয়ানমার, তখন তো বার্মা ছিল, তাদের নেতৃত্ব যারা আছে তাদের একটি অংশের কুদৃষ্টিতে পড়ে যায়, তাদেরকে কিন্তু তখন থেকে টার্গেট করে। সেই থেকে কিন্তু দেখেন আজকে আস্তে আস্তে এমন পর্যায়ে এসেছে, এই রোহিঙ্গাদের সংসদে মন্ত্রী ছিল, সরকারে এমপি ছিল, বার্মার সরকারে অং সান সুচির বাবার মন্ত্রিসভাতে মন্ত্রী ছিল, অং সান সুচির সাথে এমপি ছিল,
আজকে তাদের নাগরিকত্বই নেই, ওই দেশে নাগরিকত্বই নেই। আচ্ছা, এখন মানবিক কারণে আমাদের দেশে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, আমাদের দেশে তাদের একটি অবস্থান আছে, কিন্তু বছরের পর বছর চলে যাচ্ছে, তারা না তাদের দেশে ফিরতে পারছে, না আমাদের বিশ্ব সম্প্রদায় তাদেরকে ফেরার জন্য কার্যকর কিছু করতে পারছে। বরং আমাদের উপরে যে চাপ, এটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। দেখুন, সাম্প্রতিক সময়ে এই আরাকান রাজ্য, যেটা আমরা রাখাইন নামে তারা নাম পরিবর্তন করেছে, ওটির নিয়ন্ত্রণ কিন্তু এখন মিয়ানমার সরকারের হাতে নেই। ওটি এখন নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। আরাকান নামের সাথে কিন্তু মুসলিম এবং রোহিঙ্গার ইতিহাস জড়িত থাকলেও আরাকান আর্মির সাথে কিন্তু ইসলাম এবং মুসলমানের কোনো ইতিহাস জড়িত না, ওরা হলো বুদ্ধিস্ট। আর এরা এবং মিয়ানমার যে রাষ্ট্রীয় বাহিনী আর্মি, দুইটা বাহিনী মিলেই কিন্তু রোহিঙ্গাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে একসময় মিলেমিশে। আর যখন রোহিঙ্গাদেরকে খেদিয়ে দিয়েছে, তখন খালি মাঠে আপনার মিয়ানমারের মেইন বাহিনীর কাছ থেকে কিন্তু আরাকান আর্মি নিয়ন্ত্রণটা নিয়ে নিয়েছে। এখন এই রোহিঙ্গাদেরকে যে ওখানে ফিরিয়ে দিবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবকে নিয়ে ইফতার করেছে, বলেছে যে পরবর্তী ঈদ হয়তো তারা আরাকানে করবে। চলে গেছে না, পরবর্তী ঈদ আসতেছে সামনে, কিন্তু এই যে ঘোষণাটা দিয়েছে এইটার না, সেটা কোরবান ছিল, রোজার ঈদে উনি ইফতার করে এই কথাটা বলেছে, এরপরে আর আসতেছে সামনে। কিন্তু এখন কথা হচ্ছে, ওইখানে এখন আরাকান আর্মির এই যে বুদ্ধিস্ট যে অংশটির যে নিয়ন্ত্রণ নিয়েছে, ওইখানে এই রোহিঙ্গাদেরকে আপনি কিভাবে দিবে এই সরকার? ওইখানে দেওয়ার জন্য আমাদের রাষ্ট্র অথবা মানে জাতিসংঘের ভূমিকা র্যাপ আপ করতে চাই যে তাহলে কি আমাদের আসলে ভবিষ্যৎ কি? আমি জগলুল হাসানকেও 1 মিনিট সময় দেবো, আপনি শেষ করুন। আসলে এখানে আমাদের রাষ্ট্রীয় যে পলিসি, শুরু থেকে কেন এই একটি জাতিকে আমরাও বা লালন পালন করে এইভাবে চাপটা নিলাম, এইটা একটা ব্যাপার আছে। তো যেখানে আবারও আসতে হয়, মানে 1996-97 সালে চুক্তি করে, যেটাকে শান্তি চুক্তি নাম দিয়ে একটা শান্তিতে নোবেল পেতে ব্যর্থ হয়েছে, সেইটার একটা আবার চিত্রায়ন করতে চেয়েছে। কিন্তু এই রোহিঙ্গাদেরকে দলে দলে আমাদের দেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে একটি নোবেল যেন ওনার ঝুলিতে আবার নেওয়া যায়, কিন্তু সেখানেও আসলে ব্যর্থ হয়েছে। উল্টো এই জাতিকে এই দেশে আমাদেরকে চাপটা দিয়ে গিয়েছে। ভারতে তো পদ্মভূষণ আছে, পদ্মশ্রী, পদ্মভূষণ, সেগুলো পেতে পারেন। আচ্ছা, জগলুল হাসান আপনার কাছে আসতে চাই, 1 মিনিটে আমি এই ইস্যুটা র্যাপ আপ করতে চাই। ধন্যবাদ। যেটা বলবো যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এটা ইনসার্জেন্সি ইজ এ পলিটিক্যাল প্রবলেম। এটাকে ওই কনটেক্সটে চিন্তা করতে হবে। মিলিটারি ইজ নট দ্য সলিউশন টু, নট কমপ্লিট সলিউশন টু ইনসার্জেন্সি। মানে ইনসার্জেন্সি যেটা বলা হয়, ইট ডাইজ ডাউন, নেভার স্টপস। আপনাকে রাজনৈতিক প্রক্রিয়াকে সেখানে কাঠামোগতভাবে পরিবর্তন করতে হবে, এবং এই যে জঙ্গলের যে এরিয়াগুলোতে, সেগুলো থেকে আমাদের গভর্নমেন্ট অন্যান্য ইনস্টিটিউশনস বা এজেন্সি সেগুলো কি কাজ করে কিনা ঠিক মতো, শুধু মিলিটারির উপরে ছাড়লে হবে না। অল আর নট মিলিটারিজ রেসপন্সিবিলিটি। বেশ কিছু সোশ্যাল বিষয় আছে, সেগুলো কি অ্যাডমিনিস্ট্রেশনের বিষয় সেগুলো বাড়ানো গিয়েছে কিনা, মেডিকেলের ব্যবস্থা আছে, এগুলো আবার কাজ করতে পারে না। কারণ ওই যে আপনি ধরেন চাঁদাবাজদের যে একটা আর্ম গ্রুপরা আছে, সাধারণ মানুষ কিন্তু আবার এগুলো আমরা অনেক দিন পরে এটাকে পলিটিক্যাল ভাবে নিতে হবে। এবং বাস্তবতা হচ্ছে যে তাদের সাথে কিন্তু তারা আদিবাসী না হোক, অধিবাসী, কিন্তু এটা কিন্তু বাস্তবতা। আবার বাঙালি যারা গিয়েছে তারাও কিন্তু ওখানে একটা সেটেল করে তারাও জেনারেশন ওয়াইজ রয়ে গেছে। সো দুই পক্ষকে বাস্তবতা মানতে হবে। এবং এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, রিলিজিয়াসলি বলেন, ফিজিক্যাল স্ট্রাকচার বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, কালচার বলেন, তারা কিন্তু ডিফারেন্ট। তাদেরকে কিন্তু একটা স্পেশালি হ্যান্ডেল করার ব্যাপার আছে, শুধু অ্যাট্রোসিটিস করলেই হবে না, বা তাদের রাইটটা সেটাকে আমি অবশ্যই বলবো যারা সাধারণ জনগণকে সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে, চাঁদাবাজি করে, অর্থনৈতিক ইয়ে করছে, তাদেরকে ফার্মলি ডিল করতে হবে। এবং দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য মিলিটারি, এবং তারা করে আসছে। গভর্নমেন্টের অন্যান্য অর্গানাইজেশন, রাজনৈতিক প্রক্রিয়া, সেগুলোতে যেতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু একটা বড় প্রবলেম হিসেবে রয়ে যাবে, এবং এটাকে বিভিন্ন রিজিওনাল পাওয়ার বা গ্লোবাল পাওয়ার আমাদের এগেইনস্টেই ব্যবহার করবে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে আবারও ফিরছি। এইচ.এম. ফারুক, আপনার কাছে আসতে চাই। সেটি হলো যে আমরা সভাপতি নির্বাচনের দিকে ইস্যুটি পরিবর্তন করব।
আগামী সামনে নির্বাচন, এবং এই নির্বাচনটি বিভিন্ন মাত্রার গুরুত্ব বহন করছে, বিভিন্ন মাত্রার, মানে অনেকগুলো ডাইমেনশন আছে এই নির্বাচনের। সেই ক্ষেত্রে কি পরিস্থিতি, আজকে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টা সরাসরি কথা বলেছেন। তিনি সংকটোত্তরণ জাতিকে স্থিতিশীল করা সম্ভব হয়েছে, সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ দিয়েছেন এবং নির্বাচনের ব্যাপারেও সহযোগিতা চেয়েছেন। আর একটা বিষয় একই সাথে বলে দিই, সেটি হলো আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অজিত দোভালের সঙ্গে দেখা করেছে। তার 2 দিন আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনি যদিও ফ্যাসিস্ট হিসেবে ভারতে গিয়েছেন, আমি ফ্যাসিস্ট বলতে চাচ্ছি না, তাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন, তিনি তার ফাঁসির রায় হয়েছে। এই দুটোকে আপনি যদি একটু রিলেট করেন। দেখুন, এখন আসলে আমাদের দেশের নির্বাচনের আবহ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে, প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, কিন্তু এর মধ্যেও আপনার এই যে ফ্যাসিস্ট বিরোধী যেই রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে আবার কাদা ছোড়াছুড়িও এত বেশি আমরা দেখতে পাচ্ছি। এখন মনে হয় কাদা না, এখন মলমূত্রের সেই পর্যায়ে চলে গিয়েছে। এটি আসলে যারা এই ঐক্যে ছিল বা কাদা ছোড়াছুড়িটাও সহ্য করা যায়, কিন্তু মল ছড়াছড়ি তো আর সহ্য করা যায় না। এটি আসলে এখানে যদি জাতীয় ঐক্য গড়ে তোলা না যায় বা নিজেদের মধ্যে যদি ঐক্য বা সমঝোতা না থাকে, যেই 15.5 বছর এই ফ্যাসিস্টরা আমাদের উপরে, আমাদের ঘাড়ের উপরে চেপেছিল, সেটি 15.5 মাস কেবল হয়তো যাচ্ছে। আসলে খুব দ্রুত যে তারা কামব্যাক করবে না, এটি বলা যাবে না। যদি এই কিভাবে, মানে কামব্যাকটা কোন পথে কিভাবে আসবে, এই অনৈক্যের সূত্র ধরে তাদের যে রেখে যাওয়া দোসররা সবাই তো আর চলে যায় নাই। আওয়ামী লীগ তো আপনি ভোটের রেশিওতেও যদি যান 35% বা কম বেশি তো তাদের 31%ও যদি আপনি আগের হিসাবে ধরেন বা তাদের সলিড সমর্থক ধরেন বিভিন্ন সময়ের জরিপ অনুযায়ী, এই পার্সেন্টেজটা আমি এখন কত পার্সেন্ট দেশ থেকে পালিয়েছে আপনি মনে রাখেন, এই পার্সেন্টেজটা কেন জানি আমাদের রাজনৈতিক দলের মাথায় ঢুকছে। এই কারণে তারা বেশ কিছু কথা বলছেন এই দলগুলোকে নিয়ে। তো আমি আপনার কথাটা একটু শেষ করে যাই। ধরেন এই যে তাদের যে জনসংখ্যা, তাদের যে সমর্থক, তারা এই যে ডাব মার্কা নিয়ে, ট্রাক মার্কা নিয়ে যেভাবে স্বতন্ত্র লাইন নিয়ে আসছিল, ওই রকম একটা বিষয় যে তারা আবার ঘটাবে না, এইবার না হোক কিছুদিন পরে বা 5 বছর পরে আবার ঘটাবে না, এটি তো বলা যাবে না। কিন্তু এই সুযোগটি আমাদের রাজনৈতিক দলগুলো কেন করে দিচ্ছে বা কেন করে দিবে, এটি আসলে আমি বুঝতে পারছি না। ওই যে এটাই তো যেগুলো আপনি সেনাবাহিনীর 31% তাদের মাথায় ঢুকছে। সেনাবাহিনীর যে বিষয়টি আপনি বলছেন, সেটি হচ্ছে এখানে সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন তর্ক বিতর্ক ছিল বা আছে, এটি অস্বীকার করা যাবে না। কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে জনগণের কাছে সেনাবাহিনীর যে একটা গ্রহণযোগ্যতা, এটি এখনো আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের করোনা হোক, আমাদের জলোচ্ছ্বাস হোক, আমাদের পাহাড় ধস হোক, ঘূর্ণিঝড় হোক, যেই কোনো আপনার দুর্যোগে কিন্তু সেনাবাহিনীকেই ঝাঁপিয়ে পড়তে হয় বা মানুষ ওখানেই স্বস্তি পায়। আবার যে জাতীয় নির্বাচনের কথা বলছি, আমাদের জাতীয় নির্বাচনও কিন্তু আমরা কোনো না কোনোভাবে সেনাবাহিনীর অংশগ্রহণ না থাকলে মানুষ সংখ্যায় থাকে, আতঙ্কে থাকে। এই জায়গা থেকেও কিন্তু সেনাবাহিনীর একটি মানে অংশগ্রহণ এবং তাদের নিরপেক্ষতা মানুষকে অনেক বেশি আস্থা দেয়। তো এটি আমাদের জন্য একটি গর্বের প্রতিষ্ঠান। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা থেকে, যেমন আপনার 25শে মার্চ পর্যন্ত অবিভক্ত পাকিস্তানের বা অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার যে নেগোসিয়েশনের মধ্যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন, তিনি ওই নেগোসিয়েশন আগায় নেওয়ার জন্য যেটি আলোচনায় আছে যে উনি সমঝোতার মাধ্যমেই অ্যারেস্ট হয়ে চলে গেছেন পাকিস্তানে, কিন্তু একজন মেজর তাদের বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছে। মেজর জিয়াউর রহমান 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা করে দেওয়ার মধ্য দিয়ে দ্যাট ওয়াজ দ্য এস্টাবলিশমেন্ট অফ বাংলাদেশ আর্মি হতে পারতো, যে ওই দিনই ওই রিভল্টই হলো বাংলাদেশ সেনাবাহিনীর
বেসিক্যালি ডিফেক্ট একদম, একদম, কার্যকর একদম। প্রতিষ্ঠান, যদিও একদম। বিএনপি এটা নিয়ে কোনো ধরনের এটি খুব বেশি হয়তো রিসার্চ বা এটি কোনো জায়গাতেই নেই। ওইটা হলো অন্য বিষয়, কিন্তু সেখান থেকে দেখেন সেই যে 1971 থেকে সেনাবাহিনীর ঘোষণার মধ্য দিয়ে, অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণের সম্পৃক্ততা নিয়ে আমাদের দেশটা স্বাধীন হলো, এবং স্বাধীনতার পরে সেনাবাহিনীকে ছাড়া কিন্তু আমরা এখনো চলতে পারিনি। তো সে জায়গা থেকে সেনাবাহিনীর এই অবদানটা আমরা অস্বীকার করা ঠিক হবে না, বা অস্বীকার করবেও না, কেউ করছেও না। 24-এর অভ্যুত্থানেও প্রথম দিকে 24-এর অভ্যুত্থানেও পরে শেষ পর্যন্ত সেনাবাহিনীর যাদেরকে রাজনীতিকরণ করেছে তারা ছাড়া মেজরিটি সেনাবাহিনী তো এই অভ্যুত্থানের পক্ষে ছিল, এবং জনগণের পক্ষে ছিল। যারা রিটায়ার্ড আর্মি অফিসার ছিল তারা রাস্তায় নেমে এসেছে, তারা ভূমিকা রেখেছে, যার কারণে কিন্তু ভেতরেও ছিল, যার কারণে বাধ্য হয়ে কিন্তু সেনা, জনতা, ছাত্র সব মিলেই কিন্তু এই 24-এর সফল একটি আন্দোলন হয়েছে, এবং শেখ হাসিনাকে পালিয়ে ভারতে চলে যেতে হয়েছে। জগলুল হাসান, আপনার কাছে আসতে চাই, সেটি হলো সেনাবাহিনীর পরিস্থিতি আপনি জানেন ঠিক এই মুহূর্তে। আমি এই যে অজিত দোভালের সাথে এটি হলো তাদের একটা সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে তারা গিয়েছে, কিন্তু সাইড লাইনে কিন্তু তাদের দুই নেতার আলাদা বৈঠক হয়েছে। কিছুই জানা যায়নি যে তারা আসলে কি কথা বলেছে, এজেন্ডা কি। কলম্বো সিকিউরিটি কনক্লেভের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন ছিল। আপনি ধারণা করতে পারেন, আপনারা তো এই ধরনের কাজের মধ্যে আপনার দীর্ঘ অভিজ্ঞতা ছিল, শেখ হাসিনার কে কি খলিলুর রহমান নিয়ে আসবে নাকি? সেরকম কনক্লুসিভ তো এটা বলতে পারছি না, বা বলা ঠিকও হবে না। রায়ের পরে দুদিন পরেই গেলেন তো না, এখানে ন্যাশনাল সেন্টিমেন্ট, ন্যাশনাল কজ এবং সিকিউরিটি, ওভারঅল পলিটিক্যাল যে চেঞ্জ হয়েছে, যে এতজন লোক মারা গেছে, আপনি মনে করেন যে শেখ হাসিনাকে নিয়ে আসলে, এবং একটা রায় হয়েছে, নিয়ে আসার সাথেই তো তাকে আপনি যে জেলে পুরে ফাঁসির প্রসেস শুরু করার কথা, এবং যে লটা আছে আইসিটি ইয়েতে 30 দিনের মধ্যে যখনই ধরা পড়বে তখনই ফাঁসি। হ্যাঁ, সেটাই তো। এগুলো চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে আপনি যদি নিয়ে আসে, সেগুলোর ব্যাপার আছে। তো যেটা বললাম, যে উনি যেটা বলছিলেন যে সেনাবাহিনী নিয়ে, ফার্স্টেই আমি বলি, আমি কিন্তু আই উইল আপহোল্ড এবং কনফিডেন্টলি বলবো, সেনাবাহিনী এই যে 24 জন অফিসার ট্রায়াল হচ্ছে, এটাকে তো সেনাবাহিনী কোনোভাবে জড়িত না। সেনাবাহিনীর কালচারে এটা নেই। এটা র্যাবের অফিসার করেছে, ডিজিএফআই এর অফিসার করেছে, বা অন্যান্য অফিসার করতে পারে। সো প্রাতিষ্ঠানিক তারা যখন কাজ করেছে আসলে কিন্তু তারা অন্য প্রতিষ্ঠানের অফিসার। সেনাবাহিনী বললে আমি 90% সাধারণ সোলজার আছে, তাদের বাসা থেকে কি 1 টাকা বের করেছেন? তাদের বাসা থেকে কেউ কাউকে আশ্রয় দিয়েছে? দিলে সেই করাপ্ট এলিমেন্ট অফ দ্য অফিসার, যারা নিজেদের স্বার্থে ব্যবহৃত হয়েছে, আমি তাদেরকেও দোষ দিই। হ্যাঁ, এবং রাজনৈতিক নেতাদের আমি দোষ দিই না। আমি 30 বছর র্যাবে যাইনি, আমাকে নিতে চাইছে, যাইনি, 3 বার যেতে হয়। ইফ আই রেজিস্ট, আমাকে কেউ নিতে পারবে না। আমি যদি গুলি করতে বললে, আমি যদি গুলি না করি, দেয়ার ইজ এ ল ইন MBML, যে লফুল কমান্ড অ্যান্ড আনলফুল কমান্ড। অ্যাজ অ্যান অফিসার, আনলফুল কমান্ডকে আমার দেশের জনগণকে মারতে বলবে, আমি মেরে ফেলবো, আর আমি বলবো যে আই ওয়াজ অর্ডার্ড। তো সেটা হবে না। প্রত্যেক মানুষেরই কনসাস আছে। সো এই 15% অফিসার আওয়ামী তাবেদার, যাদেরকে আওয়ামী লীগ ব্যবহার করেছে এবং তারা নিজেদের স্বার্থে ব্যবহৃত হয়েছে, এক্সাম্পলারি বিচার হওয়া উচিত। বাট সেনাবাহিনী না, এটা সেনাবাহিনী না, এবং সেনাবাহিনীর কালচারে গুম শব্দই নাই। আপনাকে লতেই নাই, আমিও লতেও নাই। মানে এই আওয়ামী ফ্যাসিস্টরা গত 17 বছরে এমনভাবে ব্যবহার করেছে, এবং যেটা আর্মির কালচারই চিন্তা করা যায়নি। হ্যাঁ, যে এরকম কেউ অফিসার করতে পারে, সেরকম কষাই বানিয়ে দিয়ে গিয়েছে। এক্সাম্পলারি বিচার হওয়া উচিত। আই এম অলসো অ্যাফেক্টেড, অত কিছু বলছি না, কারণ একটা সময় আমাকে অভ্যুত্থানের আসামি হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, এবং হেডিং দেখেছি মৌলবাদী অফিসার, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডে আই ফার্স্ট নিউ দ্যাট আমি মৌলবাদী। আর কি আমার কালচারে কি মনে হয়? তো চক্রান্ত দেখেছেন, মানে কিভাবে তারা প্যাট্রিয়ট বা আপরাইট অফিসারদেরকে মানে এরকমভাবে ট্র্যাপ করেছে। হাসিন স্যার, তারপর হাসান নাসির স্যার, দেখেন আমরা সবাই কিন্তু এফেক্টেড। এবং আপনি দেখেন যে আমি মৌলবাদী অফিসার হিসেবে নাকি অভ্যুত্থান করেছি শেখ হাসিনাকে টপল করার জন্য। হ্যাঁ, তো আমার কালচারে আমাকে যারা ছোটোবেলা থেকে বড় হতে দেখেছে, বা আমার লাইফ পারসেপশন, লাইফ ফিলোসফি, এনিওয়ান ক্যান সে যে আমি মৌলবাদী। বাট হিস্ট্রি কিন্তু সেটাই লেখা হয়েছে, জানি না বিচার করবে কি না, এটারও বিচার হওয়া উচিত। এটা বলা যায় না, কারণ 60 জন অফিসার কিন্তু ভেতরে আছে, তারা প্রমোশন পাচ্ছে না, তারা এফেক্টেড ওই আওয়ামী চক্রান্তেই। কিন্তু তাদের ওই যে একটা লেখা হয়ে গেছে, আমারও যেমন হিস্ট্রি লেখা হয়েছে, ওই হিস্ট্রিতে কিন্তু কারেক্ট করা দরকার। হ্যাঁ,
যে আই এম নট মৌলবাদী, আমি এটা কনফিডেন্টলি বলবো। তো যে জিনিসটা বলছিলাম যে সেনাবাহিনীকে যারা ব্যবহার করেছে তারা যেমন দায়ী, সেনাবাহিনী একটা অংশ দায়ী। তারা অন্য একটা প্রতিষ্ঠানে যেয়ে করেছে। সেনাবাহিনী অ্যাজ এন ইনস্টিটিউশনে এই ধরনের কোনো স্কোপ এখানে নেই, তার জুরিসডিকশনে নেই, তার অথরিটিতে নেই, তার ফাংশন বা রোল বা রেসপন্সিবিলিটি। আপনার মনে আছে 5ই আগস্ট যখন সেনারা নেমে আসলো রাস্তায়, স্টুডেন্টদের সাথে, সাধারণ মানুষের সাথে তাদের যে মানে রিঅ্যাকশন, ইন্টারাকশন, যে কিভাবে আর্মির মেইন এবং একটা মেয়ে গিয়ে একটা সেনা অফিসারকে কথা বলছে যে তার যে ভালোবাসা, যে একটা পবিত্র ইয়ের কথা। আমাদের সেনাবাহিনীর ভেতরের মাস, বিশেষ করে সাধারণ সোলজার এবং রেসপেক্ট তাদের প্রতি, তারা কিন্তু এই স্পিরিটটাকে ধারণ করে যে আমার দেশের জনগণ, আওয়ার আর্মি, এইভাবে আমাকে ওন করুক। সেই স্পিরিটটাতে একটা সোলজার ফাইট করে, দ্যাট ইজ দ্য কজ হি গিভস হিজ লাইফ টু দ্য ব্যাটলফিল্ড। সেই কালচারকে এই ফ্যাসিবাদ সরকার এটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আর্মির স্ট্রেংথ মানে জাজ হয় ম্যাটেরিয়াল পাওয়ার, ট্রেনিং পাওয়ার অ্যান্ড স্পিরিচুয়াল পাওয়ার। এই স্পিরিচুয়াল পাওয়ার বাকি দুটো না থাকলে হয়। 71 ইজ দ্য এক্সাম্পল। স্পিরিচুয়াল পাওয়ার থাকলে কিন্তু আপনি অস্ত্র ছাড়াও মেরে ফেলতে পারবেন। এই স্পিরিটটাকে নষ্ট করে দিয়ে গেছে। উনি তো অনেক কথা বললেন, আমি বলি যে এই দেশের ক্রাইসিসের 71 যদি বলেন অস্তিত্বের সংকটের ক্রাইসিস, ইট ইজ দ্য মেজর রেভলিউশন। আমি অত স্বার্থপরভাবে বলবো না, পুরা ন্যাশনের, বাট ইট ওয়াজ ইনিশিয়েটেড 75-এ। যদি বাকশালের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক প্রসেসকে ধ্বংস করা বা হত্যা করার পক্ষে হয়ে থাকে, ইট ওয়াজ দ্য মেজর রেভলিউশন। আবার যদি আপনি বলেন 90-তে এই সেনাবাহিনী, আবার 24-এও যদি বলেন এই সেনাবাহিনী, ইভেন 7ই নভেম্বরে যদি বলেন যখন দেশে একটা টার্মোইল চলছিল, ইট ওয়াজ দ্য এগেইন দ্য জেনারেল জিয়া। ওই 71-এ যেভাবে বলেছিল অস্তিত্বের সংকটের 2টা দিন, আমি বলি 25 মার্চ এবং 7ই নভেম্বর, হি ওয়াজ দ্য ম্যান যে দেশের সামনে এসে নেতৃত্ব এবং পুরা দেশকে এই অন্যায় চক্রান্তের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তো সেনাবাহিনীর যে মেইন কোর যে কালচার, সেটা কিন্তু দেশের এবং দেশের জনগণের জন্য। এখানে কিছু ওই যে তাবেদার অফিসার আসে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো পলিটিশিয়ান আসে, তারা এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করতে যায়। মনে রাখতে হবে, ইট ইজ দ্য স্ট্রংগেস্ট এলিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার। এটাকে যদি উইক করা হয়, ভেতরে বাইরে আপনাকে ধন্যবাদ। আমরা এখনো মনে পড়ে যে 25 এবং 26শে ফেব্রুয়ারি যে বিডিআর কিলিংয়ের পরে সাধারণ মানুষের যে রিয়াকশন ছিল, এবং হায়দার হোসেন শিল্পী তিনি একটি গান গেয়েছিলেন, সেই গানের মধ্যে দিয়ে যে রিয়াকশন সাধারণ মানুষের মধ্যে ছিল, যে 55 জন সবচেয়ে চমৎকার অন্যতম অফিসাররা হঠাৎ করে চলে গেলেন। এই জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে দেখলে সাধারণ মানুষের যে আপহোল্ড করা নিজের মধ্যে, সেই জায়গাটি সবসময় গুরুত্বপূর্ণ ছিল। যদি 24-এর অভ্যুত্থানের কথাও বলা হয়, 24-এর অভ্যুত্থানে যদি প্রথম দিকে কোনো না কোনো ডানে বামে যদি পা কিছুটা পিছলেও থাকে, সেটিও কিন্তু সেনাবাহিনী সামনে নিয়েছে। আমি আমার সেনাবাহিনীর জন্য গর্ব করি এবং এটি জানিয়েই শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।